1971, a new nation is born. বাংলাদেশের ইতিহাসের কিছু নাম এমন আছে যাদের ঘিরে তৈরি হয়েছে গভীর ভালোবাসা, আবার তীব্র বিতর্ক। গোলাম আজম এমনই এক নাম। সদ্য স্বাধীন বাংলাদেশের একদল মানুষ আজও বলেন এ দেশ গোলাম আজমের নয়, কিন্তু অন্য একটি পক্ষ বিশ্বাস করেন গোলাম আজমের বাংলাদেশ মানেই সত্য আদর্শের প্রতি অটল থাকা। গোলাম আজম ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে যার বিচরণ, ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ, ৬ দফার সমর্থনের উপস্থিতি ও ৯০-এর গণ অভ্যুত্থানের ভূমিকা, এই সবই তাকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ করে তোলে। তবুও কেন রাজাকার আখ্যা দিয়ে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা? ২০১২ সালে ৯০ বছর বয়সে ৯১ বছরের সাজা। তখন প্রশ্ন ওঠে, ৪৩ নম্বর আসামির এত বড় বিচার হলো, কিন্তু বাকিদের নাম কই? বা বাকিদেরই বা কি সাজা হলো? কেনই বা শেখ হাসিনার পক্ষ থেকে তাকে মন্ত্রিত্বের প্রস্তাব পাঠানো হয়েছিল ১৯৯৪ সালে? স্বাধীনতার ইতিহাসে আমরা একপাক্ষিক ব্যাখ্যা শুনে বড় হয়েছি হলুদ মিডিয়ার কল্যাণে। শেখানো হয়েছে এক দল চেয়েছিল স্বাধীনতা, আর এক দল চেয়েছিল তার বিপক্ষে। কিন্তু ইতিহাস কি এতই সরল? জামাতে ইসলামী, যারা সেই সময় একত্রিত পাকিস্তানের পক্ষে ছিল, তারা বলেছিল আমরা পাকিস্তানের ভাঙন চাইনি, কারণ তখনকার রাজনৈতিক সংকট ছিল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। আমরা চাইনি এই সংকট সমাধানে বিদেশি শক্তির হস্তক্ষেপ হোক। ১৯৭১ সালের যুদ্ধ আসলে ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি সুদূর প্রসারী ভূ রাজনৈতিক সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের কেন্দ্র করে যুদ্ধের মাঠে পরিণত হয়েছিল আমাদের এই বাংলাদেশ। এই ভূমি হয়েছিল যুদ্ধের মাটি, যেখানে মানুষ মরেছে, গ্রাম পড়েছে, সম্ভ্রম হারিয়েছে হাজারো মা বোন। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধে সবচেয়ে বেশি লাভবান হয়েছিল কে? ভারত। ভারত পেয়েছে আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানকে দুর্বল করার সুযোগ, নিজেদের সামরিক আধিপত্যের স্বীকৃতি, বাংলাদেশের রাজনৈতিক প্রভাব বিস্তারের শক্ত ভিত, এবং সেই থেকে আজ পর্যন্ত চলা অসামান্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের শুরু। আর আমরা পেয়েছি একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে স্বাধীনতা মানে ছিল শুধু দেহের স্বাধীনতা, কিন্তু কূটনৈতিকভাবে নতুন নির্ভরতায় বাধা পড়া। যেখানে ইচ্ছা হলেই অতিরিক্ত পানি দিয়ে বন্যায় ডুবিয়ে মারা হবে বাংলাদেশকে, আবার ইচ্ছা হলেই পানি বন্ধ করে অতিরিক্ত খরায় বাঙালির ফসল নষ্ট করে ফেলা হবে, এবং সেই ফসলের পরিবর্তে অধিক মূল্যে ভারত থেকে ফসল রপ্তানি করা হবে, আর বাংলাদেশ আমদানি করা ফসলের উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই পটভূমিতে জামাতের অবস্থান ছিল, আমরা যুদ্ধ চাইনি, ভারতের আগ্রাসনও চাইনি, আমরা চাইনি পাকিস্তানের ভাঙন হোক। আমরা মুক্তিযুদ্ধে কেন অংশগ্রহণ করতে পারলাম না? যদি পাকিস্তান হওয়ার পর থেকে ২৫ বছর পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যে আচরণ ভারত করেছে, তাতে ভারতকে বন্ধু মনে করার কোনো কারণ ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা বাস্তবতা, আমরা সেটা মেনে নিয়েছি। এই কথাগুলো হয়তো রাজনৈতিকভাবে জনপ্রিয় নয়, কিন্তু ইতিহাস বিশ্লেষণে আবেগ নয়, প্রয়োজন হয় সত্যের মুখোমুখি হওয়া। আজ যখন জামাত বলে আমরা স্বাধীনতার বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমাদের অবস্থান ইতিহাসের আলোকেই ছিল যুক্তিসম্মত, তখন প্রশ্ন আসে, আমরা কি এটা শুনতে প্রস্তুত? দলের অনেক নেতাই এখন এমন প্রজন্মের, যারা ১৯৭১-এর পরে জন্মগ্রহণ করেছেন। তাদের কাছে জামাত মানে এখন আর সেই পুরনো বিভ্রান্তি নয়, বরং একটি আইনগত আদর্শিক অবস্থানে অবিচল সংগঠন, যারা পরিবর্তিত বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে, কিন্তু আত্মপরিচয় বিক্রি করেনি। তথাকথিত সুশীল সমাজ, যারা একসময় ক্ষমতাসীন দলের বুদ্ধিজীবী ছিলেন, আজ তারা জামাতকে ক্ষমা চাইতে বলেন, কিন্তু প্রশ্ন জাগে, ক্ষমা চায় কে? যে অপরাধ করে। আর অপরাধ কিভাবে প্রমাণিত হয়? আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ১৬ বছর ধরে ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেনি। তাদের বিরুদ্ধে যেসব যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছিল, তা সম্পূর্ণ ব্যক্তিগত এবং সাংগঠনিক আদর্শের পরিপন্থী। জামাত আজও তাদের আদর্শ বদলায়নি। তারা বলে, আমরা যদি অপরাধ না করে থাকি, তাহলে ক্ষমা চাইব কেন?
অন্যদিকে চেতনার রাজনীতির নামে যারা ক্ষমতায় দখলে থেকেছে তারাই বারবার মত বদলিয়েছে। এই যে কেয়ারটেকার পদ্ধতি, যেটার আবিষ্কারক ছিলেন গোলাম আজম, এবং একসময় আওয়ামী লীগ এই পদ্ধতি জীবন দিয়ে আদায় করেছিল, আবার নিজেদের স্বার্থে এই পদ্ধতি আওয়ামী লীগই বাতিল করে ফেলেছে। সত্যকে সত্য বলা আজ যদি অপরাধ হয় এবং মিথ্যা বলে রাজনীতি করা যদি গৌরব হয়, তাহলে সেই গৌরব আমার প্রয়োজন নেই। আমরা কি সত্যি ইতিহাস জানি? আমরা কি শুনেছি? গোলাম আজম ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। আমরা কি জানি তিনি ৬ দফা কমিটির সদস্য ছিলেন, যে ৬ দফায় শেখ মুজিবুর রহমানও ছিলেন? আমরা কি জানি কেয়ারটেকার পদ্ধতির রূপকার ছিলেন গোলাম আজম, যা বাংলাদেশকে ১ দশক শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপহার দিয়েছেন? আমরা কি জানি আজও বহু তরুণ তার মেধায় অনুপ্রাণিত হয় এবং তার লেখা বই কতটা জ্ঞান এবং বুদ্ধিত্ব সম্পন্ন, সেটা তার বই একটা পড়লেই বুঝতে পারবেন। এই ডকুমেন্টারির উদ্দেশ্য কাউকে হিরো বানানো নয়, কাউকে শয়তান বানানো নয়। উদ্দেশ্য হলো সত্যকে সত্য হিসেবে দেখা এবং ইতিহাসকে রাজনীতির হাত থেকে মুক্তি করা। গোলাম আজম, জামাত ইসলামী যারা তাদের অবস্থান থেকে নড়েনি, বদলায়নি, মাথা নত করেনি, আজ যারা প্রশ্ন তোলে তাদের জবাব হোক একটাই: যারা সত্য বলে গর্ব করে তারা সময়ের স্রোতে মুছে যায় না, মুছে যায় তারা যারা মিথ্যা নিয়ে রাজত্ব করে। ইতিহাস লেখে বিজয়ীরা, কিন্তু সত্য লিখে যায় নির্ভীকরা।